ওকে, তো গুড ইভিনিং আবারও সবাইকে। আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। গুড ইভিনিং স্যার। তো মাঝখানে একটা ক্লাস মিস গেছে। আচ্ছা, তো আমরা সেকেন্ড কামিং এটা মনে হয় গতদিন পড়ে শেষ করেছি নাকি? জি স্যার। হ্যাঁ, গত ক্লাসে আমরা সেকেন্ড কামিং পড়ে শেষ করেছি। সামারি টামারি আশা করি তোমরা পড়েছো এবং যেগুলো দিয়েছি সেগুলো দেখছো সবাই। কারো কোনো সমস্যা আছে কোনো কিছু বুঝতে? আটকায় গেল। না স্যার। না স্যার। হঠাৎ করে কি সমস্যা হলো আবার কম্পিউটারের? ওকে, আর এদিকে তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কি অবস্থা, চলছে পড়া? জি স্যার। কি জি স্যার। গল্পটা কেমন, গল্পটা কেমন লাগছে? স্যার এটা তো সামাজিক, খালি কে কার বিয়ে করবে এগুলা নিয়ে। তারপরে ওতে আহ, যাদের বাপের টাকা পয়সা আছে, ঠিক আছে তো, জি স্যার। সেই ছেলেরা একটু সাবধান, বুঝতে পেরেছো? বাপের যদি একটু টাকা পয়সা থাকে আর যদি ছেলে একটু ভালো চাকরি টাকরি পড়াশোনা করছে তাহলে একটু সাবধান কিন্তু। গাছ টাছ খাওয়াই ফেলতে পারে তোমার। স্যার বিয়ের সময় স্যার মেয়ের মায়ের কাছ থেকে একটু সাবধানে থাকা লাগবে, যা বুঝতেছি। হ্যাঁ, তোমাকে কিন্তু গাছ যে টাছ খাওয়াই অবস্থা। দিতে পারে। সবকিছু ছেলে মেয়ের মারে ধরলে কেন? আজব তো। মেয়ের মারেই তো ধরতে হবে নাকি? মেয়ের মা তো স্যার মেন কাহিনী মেয়ের মারে ঘটাইছে ধরলো স্যার। কেন নাকি? মেয়েকে ধরা বাদ দিয়ে আগে মেয়ের মাকে ধরতে হবে নাকি? সেটাই তো, মেয়েরে বলো, মা কেন? লাইক মাদার লাইক সান। এই যে তোমার স্যার প্রাইড তো অ্যান্ড প্রেজুডিসে কার সমস্যা বেশি, বাপের না বলো, বাপের না মায়ের? প্রাইড অ্যান্ড স্যার প্রেজুডিসে মায়ের স্যার, বাপ বাপ বাপটা একদম নিউট্রাল অবস্থায় আছে স্যার, এবং সে তার মানে হাজবেন্ড কেও একদম মানে ই করতেছে যে চলো চলো যেতেই হবে। শেষে হ্যাঁ, বাবা তো বলেই ফেলছে তোমার মেয়েদের থেকে তোমাকে বরং পছন্দ করবে, তুমিই জানো, তুমি তুমি তো এখন জানো। অনেক সুন্দরী আছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই। তাহলে প্রথম লাইনটা ঠিক বুঝেছো? প্রথম সেন্টেন্সটা বা প্রথম অংশটা কিন্তু এই নভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ইট ইজ ইউনিভার্সালি মানে অ্যাকনলেজড। হ্যাঁ, এই কথা দিয়ে শুরু। ইট ইজ জি ইউনিভার্সালি স্যার। অ্যাকনলেজ, এটা সবাই স্বীকার করে নিবে যে যে ছেলের মনে করো অনেক টাকা পয়সা আছে, সবাই মনে করবে এর শুধু একটাই অভাব, সেটা কিসের অভাব বলো? বউয়ের। হ্যাঁ, একটা ভালো বইয়ের অভাব, তাছাড়া তার আর কোনো অভাব নেই। বুঝতে পেরেছো? যে তার ফরচুন খুব ভালো, অনেক টাকা পয়সা, নামি দামি, অনেক খ্যাতি, শুধু একটা ভালো বউয়ের দরকার। হ্যাঁ, এই হচ্ছে তার জ্বালা। তো যাই হোক, একটু নভেলটা পড়বা, ভালো লাগবে। হ্যাঁ, অনেক কিছু শিখবা আর কি। হ্যাঁ, প্রত্যেকটা বই তোমাকে নতুন নতুন কিছু শেখাবে। এখানে মেয়েদের আচরণ, ছেলেদের আচরণ, হ্যাঁ, কে কীভাবে চাচ্ছে, সব কিছু মিলে, হ্যাঁ, কেমনভাবে তুমি তোমার জীবনটাকে শুরু করলে কেমনভাবে হবে, আত্মসম্মান বোধ কেমন থাকা উচিত। হ্যাঁ, এই জায়গাগুলো বলো তো। এখানে হিরো এবং হিরোইনটা আসলে কে? এই নভেলের মেইন ক্যারেক্টার দুইটা কে কে? মিস্টার স্যার ডার্সি। আমাকে এলিজাবেথ কেন আর যেন ডার্সি। ডার্সি আর মিস্টার এলিজাবেথ কে ডার্সি যেন আর মনে হচ্ছে স্যার। এলিজাবেথ। হ্যাঁ, এলিজাবেথ এবং ডার্সি, হ্যাঁ। ডার্সি, কারণ এই দুইজনই এই গল্পের যে এই নভেলের যে নাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটাকে উপস্থাপন করছে, ঠিক আছে? একজন প্রাইডকে রিপ্রেজেন্ট করছে, একজন প্রেজুডিসকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, নভেলটা শেষে আলোচনা হবে, পড়তে থাকো, ভালো লাগবে। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা যে কবিতা আছে সেটা আমরা শুরু করব, সেলিং টু বাইজেন্টিয়াম। আমরা তো এটা নিয়ে বেসিক কিছু কথা বলেছিলাম, তাই না? হুম, এবং এগুলো আশা করি তোমরা পড়েছো। আমরা সরাসরি আজকে কবিতাতে চলে যাব। কবিতা ডাব্লিউ.বি.ইয়েটস এর কবিতাগুলো একটু ভালো করে পড়বা। হ্যাঁ, ডাব্লিউ.বি.ইয়েটস এর কবিতাগুলো বিশেষ করে চাকরির ভাইভাতে ডাব্লিউ.বি.ইয়েটস কে নিয়ে কিন্তু খুব প্রশ্ন করে। আমি মোটামুটি যে 4-5 বার ভাইভা দিলাম, তাতে মোটামুটি 2-3টাতে ভাইভাতে আমি ডাব্লিউ.বি.ইয়েটস এর এই প্রশ্নের কিন্তু মুখোমুখি হয়েছি, ঠিক আছে? আর আমার স্যার 34তম, কেমন কোশ্চেন করে স্যার?
এই যে তোমার এই যে সেলিং টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়াম বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? তারপরে মডগন নিয়ে আলোচনা, সেকেন্ড কামিংয়ের থিমটা কি, সেকেন্ড কামিং থেকে একটা কোটেশন লাইন, কোটেড লাইন বলো, হ্যাঁ, এরকম কিছু বিষয় থাকে। কারণ এই জায়গাটা যেহেতু মডার্ন লিটারেচারের অংশ, তো এই মডার্ন লিটারেচার বা পোয়েট্রির মধ্যে কিন্তু সবচেয়ে হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। আর ওদিকে টি.এস. ইলিয়ট আছে। এই দুইজনকে কিন্তু খুব নাম করা ধরা হয় মডার্ন লিটারেচারের ক্ষেত্রে। এবং এইগুলো মোটামুটি বাংলা ইংরেজি সাহিত্যের বাইরেও অন্যান্য মোটামুটি এডুকেটেড মানুষ কিন্তু এগুলোর ঠিক পরিচিত অর্জন করে। তবে ইংরেজি সাহিত্যের দেখলেই, ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট না হোক বা টিচার না হোক, অন্য সাহিত্যের বা অন্য সাবজেক্টের টিচারেরাও কিছু কিছু বই রয়েছে যেখান থেকে প্রশ্ন করে বসে। তার মধ্যে এই ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু একজন রাইটার, এই জায়গাটা একটু খেয়াল করে রাখো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, দ্য সিগনিফিকেন্স অফ বাইজেন্টিয়াম, এগুলো নিয়ে তো একটু কথা বলেছিলাম যে আসলে এখানে কি চাওয়া হচ্ছে। একটা আদর্শ ইউটোপিয়ান সমাজকে আসলে এখানে প্রত্যাশা করা হচ্ছে, এরকম একটা জায়গাকে এখানে নির্দেশ করা হচ্ছে মেনলি। তো কী ব্যাপার, সেকেন্ড কামিং হয়ে আছে কপি পেস্ট করতে গিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। এটা হচ্ছেন, এই স্পিকারটা হচ্ছে একজন ওল্ড ম্যান। হ্যাঁ, এখানকার যে স্পিকার সে হচ্ছে একজন ওল্ড ম্যান। বর্তমান সমাজটা আমাদের ভাবো তো, বর্তমান যে যুগটা, এই যুগে সবচেয়ে অসহায় সমাজ কারা? শিশু, মধ্যবয়সী মানুষ আর বৃদ্ধ। এদের মধ্যে সবচেয়ে অসহায় কারা বলো তো? বৃদ্ধরা স্যার। একজনের মনে হয় জয়েন করতে সমস্যা হচ্ছে। স্যার বৃদ্ধরা। হ্যাঁ, বৃদ্ধরা, তাই না? কাদের জয়েন করতে সমস্যা হচ্ছে? স্যার মেসেঞ্জারে মেসেজ দেখলাম, একটা ছেলে দিল। দেখছি তারা। মেন গ্রুপে মেসেজ দিতে তোমাদের নিষেধ করেছি। সরি স্যার, আমার মিস্টেক ছিল। হ্যাঁ, ওপেন গ্রুপে মেসেজ দিবা, ওই জন্য তো তোমাদেরটা দেওয়া হয়েছে। ওকে স্যার। জি স্যার, ও তখন মানে এটা অতটা খেয়াল করিনি, দুঃখিত। ঠিক আছে, সমস্যা নাই। আর লিঙ্কের সমস্যা হলে লিঙ্কের পাশে যে এবিসিডি অক্ষর দিয়ে যেগুলো থাকে, ওগুলো কোড, ওই কোডগুলো তোমরা ইউজ করতে পারবা, ঠিক আছে? লিঙ্ক না হলেও কোড দিয়ে ওকে ইউজ স্যার। করতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, তাই বলছে, দেখো, দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড মেন। বলতেছে এই যে দেশে আমরা আছি, এই দেশে বৃদ্ধদের কোনো জায়গা নেই। দ্য ইয়ং ইন ওয়ান অ্যানাদার্স আর্মস, বার্ডস ইন দ্য ট্রিজ, দোজ ডাইং জেনারেশনস। হ্যাঁ, দেখো বলছে কি, এই যুগে, এই সময়ে বা এই দেশটা বৃদ্ধদের জন্য না। ইয়ংরা তাদের মতো করে নিজেদের প্লেজার, হ্যাঁ, বা আনন্দ তারা এনজয় করছে একজন আর একজনের কোলে বসে, এরকম আর কি। ইন ওয়ান অ্যানাদার্স আর্মস মানে হচ্ছে কোলে থাকা। হ্যাঁ, কোলে থাকা মানে কি বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? এখন যেখানেই আমরা যাই না কেন, পার্কে হোক, কোনো পাবলিক প্লেসে হোক, তাই না, কি দেখতে পাই বলো? স্যার কাপল। হ্যাঁ, কাপল দেখতে পাই, তাই না? হ্যাঁ, একবার প্রথম একবার ইয়াতে গেছিলাম, ঢাকাতে, হচ্ছে লালবাগ কেল্লা ঘুরতে গেছিলাম, ঠিক আছে? বন্ধুদের সাথে গেছিলাম লালবাগ কেল্লায় ঘুরতে। তো লালবাগ কেল্লায় দেখবা ওই ঝাউ গাছ আছে, হ্যাঁ, ঝাউ গাছ মতো আছে। তো দেখি প্রত্যেকটা ঝাউ গাছের গোড়ায় একটা ছেলে আর একজন মেয়ে বসে আছে, ঠিক আছে? তো আমি তখন বললাম যে আমরা কি দেখতে এসেছি এখানে, বলো, আমরা কি দেখতে এসেছি? স্যার রোমান্টিক লাভ হ্যাঁ, আমাদের। লালবাগ কেল্লাতে এসে কি দেখতে এসেছি, যে ঝাউ গাছের গোড়া দেখবো, না আসলে আমরা এইসব ঐতিহাসিক জায়গা দেখবো? তো এরকম, তা এখানে
পাবলিক প্লেসগুলোতে এইভাবে মানুষের যে সাধারণ কমন সেন্স থাকে না, মানে কমন সেন্সগুলো থাকে না, এটা কি হয় বলো তো? হ্যাঁ, যে কোনো পার্কে না স্যার, এটা এগুলো তো একবারে মানুষ অনুচিত। সাধারণ ঘুরতে আসে, এগুলো ঐতিহাসিক জায়গা, এইসব জায়গাতে এরকমভাবে বসে থাকা তো ঠিক না। এবং বসে থাকলে দুইজন পাশাপাশি বসে গল্প কর, সেটাও হয়। কিন্তু এই যে দ্য ইয়ং ইন ওয়ান অ্যানাদার্স আর্মস, অনেকটা ঠিক বার্ডস ইন দ্য ট্রিজ দোজ ডাইং জেনারেশনস। হ্যাঁ, হচ্ছে কি সবাই কি আমরা কি ডাইং জেনারেশন? আমরা কি পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসছি বলো? হুম, আসি নাই। না স্যার, হ্যাঁ, ইয়ং হব, ইয়ংয়ের সময় যখন থাকবো মনে হবে যেন আমাদের কিচ্ছু হবে না, হ্যাঁ, কোনো কথা কেউ খেয়াল করবে না। কিন্তু আস্তে আস্তে আমরা সবাই, সে পাখি হোক, গাছ হোক, মানুষ হোক, সবাই তো আমরা ডাইং জেনারেশনস, বেশি দিন তো টিকবো না। তাই বলছে বার্ডস দোজ ডাইং জেনারেশন অ্যাট দিয়ার সং দ্য স্যামন ফলস, দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ, ফিশ, ফ্লেশ, ফাউল, হ্যাঁ, মানে বিভিন্ন উপাদানের বিভিন্ন অ্যানিমেল, বার্ড, ফিশ, এগুলোর কথা বলছে। সবাই কি বলো? এই সবাই কি আমরা কি চিরদিনের জন্য আসছি বলো? আসি নাই। না কমেন্ট স্যার। অল সামার লং হোয়াট এভার ইজ বিগটেন। হ্যাঁ, সবাই কি করে? কমেন্ট অল সামার লং। সবাই যতদিন সামার থাকে সবাই এনজয় করে। হ্যাঁ, ইয়ং বয়সে সবাই এনজয় করে, পাখি, গাছ, ফুল, মানুষ থেকে শুরু করে মাছ, সবাই সবাই সামার লং এনজয় করে। কিন্তু হোয়াট এভার ইজ বিগটেন, যা কিছুই সৃষ্টি হোক না কেন, সবাই জন্মায় আর কি করে? জন্মের পরে মরে যায়। হ্যাঁ, অতএব যত ভাব নিই আর যেভাবেই থাকি, মরতে তো সবাইকে হবেই। আর সে মৃত্যুর কথাটা আমাদের কখন স্মরণ হয় বলো তো? বৃদ্ধ বয়সে হ্যাঁ, বৃদ্ধ বয়সে এসে স্মরণ হয়। আর এই বৃদ্ধ বয়সে কেউ এই বৃদ্ধদেরকে কি করে না, গুরুত্ব দেয় না। এখন তো আরও না। তাহলে WBS যে সময় লিখছে সে সময় তো তাও অন্তত পিতামাতা, মানে সন্তানেরা তার পিতামাতাকে রাখতো, মারধর করে হলেও রাখতো, দেখতো। কিন্তু এখন যত বেশি আধুনিক হচ্ছে, যত বেশি শিক্ষিত হচ্ছে, কি রাখতেছে বাপ মাকে বলো তো? না স্যার, হ্যাঁ, বাপ মাকে না রাখার জন্য কে বেশি দায়ী, ছেলে অথবা বউ বলো? ছেলে না বউ? ছেলেই বেশি দায়ী। স্যার ছেলেই ছেলেই বেশি স্যার দায়ী। হ্যাঁ, বেশি ছেলেই, দায়ী। তাই তো? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাবা মাই বেশি। বাবা মা বেশি দায়ী। হ্যাঁ, একটু যুক্তি বলো তো, কেন মেয়েরা বেশি দায়ী, কেন ছেলেরা বেশি দায়ী, বা কেন বাবা মা বেশি দায়ী? এর পিছনে কারণ কি? স্যার, একটা বউ আসার পরে কারে দেখে শিখবে? ছেলেরা দেখেই শিখবে। সে যদি বউরে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে অ্যালাউ করে, কিছু না বলে, তা বউ তো এমনি খারাপ হবে। দোষ তো রুটির। আচ্ছা, তাহলে ছেলের কি করতে হবে? এটা খুবই জটিল বিষয় স্যার। হ্যাঁ, এটা প্রথম খুবই জটিল দিনেই বিষয় তার স্যার। এখন পয়েন্ট অফ ভিউটা বুঝাই দিতে হবে যে আমার বাবা মার পজিশনটা কোথায়, তাহলে বউটা ঠিকই সমঝে চলবে। এখন এটা সম্ভব না গো। আমি তো দেখ, এটা এখন আর সেটাই, সম্ভব এখন না। এখন তো ও প্রাইমারি বাচ্চা না যে ওকে আমি শিখালাম আর ও এখন শিখে আর গেল। সেটা সম্ভব ওই না, যে এখন যে যুগ এসেছে। আমরা নভেলটা পড়তেছি না স্যার, হুম, ওখানে তো স্যার মানে আমার মা বাবার ইনফ্লুয়েন্সটা আমার মধ্যে থাকে, এবং মা বা যদি মেয়ের বাবার মানে মেয়ের বাড়ির লোকজন যদি খুব বেশি ইন্টারফেয়ার করে, এক্ষেত্রেও সমস্যা হয়। আবার যদি ছেলে যদি একদমই ব্যক্তিত্বহীন হয় হুম, এবং যদি সে তার মা বাবার এক্সপেক্টেড জায়গাটা থেকে যদি সরে আসে, তখন আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা সম্ভবত আমার, না সবার, নাকি শুধু সিফাতের? আমার কথা সবাই শুনতে না, পাচ্ছে? সিফাতেরই স্যার আমাদের আচ্ছা, তো যাই হোক, তাই হ্যাঁ, এখানে আসলে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে কেউ না কেউ দোষী থাকে। সব ক্ষেত্রে এক উদাহরণ প্রযোজ্য না যে সব ক্ষেত্রেই বউ দায়ী, বা সব ক্ষেত্রেই ছেলে দায়ী, বা সব ক্ষেত্রে মা বাবা দায়ী না। মানুষের ব্যক্তিত্ব অনুসারে সব উদাহরণই পৃথিবীতে আছে, অতএব এককভাবে কাউকে দায়ী করার কিছু নেই। কিন্তু এমনটা হচ্ছে, কিন্তু শিকার হচ্ছে শেষ পর্যন্ত কারা? ছোট বাচ্চারা, আর নয় বৃদ্ধ মানুষেরা। ঠিক আছে, তো কোনো রকম ইয়ং বয়সে তো আমরা চালিয়ে নিতে পারি, কিন্তু একদম ছোট বাচ্চার শিকার হচ্ছে যদি বাপ মা ডিভোর্স হয়ে যাচ্ছে, আর যদি ছেলে মেয়ে বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে,
তাহলে বৃদ্ধ মানুষেরা শিকার হচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ, এই যে আমাদের এদিকে একটা বৃদ্ধাশ্রম আছে, মানে আমাদের এই একটা হাসপাতাল রিলেটেড একটা বৃদ্ধাশ্রম আছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে দেখা গেছে যে ছেলে বিদেশে থাকে, বুঝতে পেরেছো? মোটামুটি বাপেরও অনেক সম্পত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত বাপের জায়গা কোথায় জানো? বৃদ্ধাশ্রমে, বুঝতে পারছো? তো এইগুলো মাঝে 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 যাওয়া দরকার। মনে হয় যে আমাদেরও তো বয়স হয়ে আসতেছে, সেই বিশ্বাস ছেড়ে দিতে হবে যে সন্তান আমাদেরকে দেখবে, এটা আশাই করা যাবে না বর্তমান যুগে। বরং নিজের তাগিদে তুমি কি করবা, নিজের মতো একটা জায়গা তৈরি করবে। স্যার ব্যবস্থা করে নিতে হবে। হ্যাঁ, জি স্যার। তো আমার মাঝে মনে হয় যে বৃদ্ধাশ্রমে একটু হেল্প টেল্প করে নিজের জায়গাটা ওখানে একটু তৈরি করে নিতে হবে, যে আমিও তো আসবো খুব শীঘ্রই। হ্যাঁ, খুব শীঘ্রই চলে আসবো। কারণ কি, বৃদ্ধ বয়সটা এমন একটা জায়গা, তুমি তোমার সম্পদ গড়ে কি তুমি সেই সম্পদ ব্যবহার করতে পারবা বলো তো? মনে করো তুমি ভেবেছো যে তোমার অনেক সম্পত্তি থাকলে তোমার নামে তোমার সন্তানরা দেখবে, কেন তোমার সন্তানরা তোমাকে মারধর করতে পারে না, জোর করে কি নিতে পারে না, নিয়ে সব কিছু লিখে নিতে পারে না, বলো পারে কি না? তাহলে যদি তোমার ছেলে মেয়ে তোমাকে নাই দেখে, তোমার সম্পদও তোমাকে কেউ দেখবে না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, তাই বলছে দেখো এখানে যে হোয়াট এভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ। সবাই ওই সামার লংটা, সামার বলতে কোন টাইমকে বোঝায় বলো তো? সামার অ্যান্ড স্প্রিং, এগুলো কাকে রিপ্রেজেন্ট করে, কোন সেন্সকে, কোন সময়? আমাদের ইউথকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাই বলছে সবাই কি একসময় হবে কি, কট ইন দ্যাট সেন্সুয়াল মিউজিক। আর সবাই ওই সেন্সুয়াল মিউজিকে এত বেশি আমরা নিমজ্জিত হয়ে গেছি যে অল নেগলেক্ট মনুমেন্টস অফ আনএজিং ইন্টালেক্ট। হ্যাঁ, আমরা যে বৃদ্ধ হয়ে যাচ্ছি, এই বৃদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারটাকে আমরা ইগনোর করতেছি। দেখো, হ্যাঁ, আমরা ভুলেই যাচ্ছি, নেগলেক্ট করতেছি। হ্যাঁ, যেন আমাদের বয়সই হবে না, আমরা যেন মরবই না। কারণ কি, এই সামার লং, এই স্প্রিং টাইমে আমরা একজন আরেকজনের, হ্যাঁ, স্বামী স্ত্রী বা হচ্ছে নারী পুরুষ, এমনভাবে আমরা এনগেজ থাকি সেন্সুয়াল মিউজিকে। এখানে সেন্সুয়াল মিউজিক বলতে কি শুধু মিউজিক বোঝাচ্ছে, নাকি আসলে বডিলি প্লেজার বা সেন্সুয়ালিটিকে বোঝাচ্ছে? কোনটাকে? স্যার বডিলি সেন্সুয়াল প্লেজারকে বোঝাচ্ছে, তাই তো? যে সময় আমরা এত বেশি নিমজ্জিত থাকি যে আমরা ভুলেই যাই যে আমার দাদুর মতো, আমার বাবার মতো আমরাও একসময় বৃদ্ধ হব। আমরা আমাদের ভাবি আমার সন্তান আমাকে দেখবে, শুধু আমি আমার বাবা মাকে দেখবো না। কিন্তু আমার সন্তান কি আমাকে দেখবে কিনা একই রকমভাবে, সেটা আমাদের মাথায় কখনোই ঢোকে না। আমরা সন্তানকে এমনভাবে লালন পালন করি, মনে হয় যেন এই লালন পালনে আমার সন্তান মনে হয় আমাকে দেখবে। আরে বাবা, আমার বাবাও তো আমাকে সেভাবেই, বা তোমার বাবাও তো তোমাকে এইভাবেই লালন পালন করেছিল, আদর যত্ন করে। কই, তুমি তো দেখছো না। তাহলে তুমিও তোমার সন্তানকে লালন পালন করছো, ভালো কথা। তুমি কীভাবে আশা করতে পারছো যে তোমার সন্তান তোমাকে দেখবে? তো যাই হোক, এরকমভাবে বিষয়টা বলা হয়েছে, একটু খেয়াল করবা। তার বলছে অ্যান এইজড ম্যান ইজ বাট আ পোল্ট্রি থিং। পোল্ট্রি মানে বুঝো তো? পোল্ট্রি মানে কি, যার গায়ে কোনো শক্তি নাই, তাই তো? অকেজো, এরকম। ঠিক আছে তো? অনেকটা কেমন, আর ট্যাটার্ড কোট আপন আ স্টিক। কখনো কাকতাড়ুয়া দেখছো? কাকতাড়ুয়া? হ্যাঁ স্যার। কাকতাড়ুয়া কি জিনিস? পাখি তাড়ানোর স্যার একটা জমির মধ্যে রাখা মাটি দিয়ে, বাঁশ টাশ দিয়ে একটা ফিগার তৈরি করে, দিয়ে তারপরে কি করে, এরকম কাপড় দিয়ে রাখে, মাথায় একটা হাঁড়ি দিয়ে মুখ টুক চোখ মুখ আঁকায়ে এরকম বেগুনের, হ্যাঁ, বেগুনের, গমের, মরিচের, হ্যাঁ, ফিল্ডে এরকম টাঙায় রাখে। যেগুলো করলে পারে কি হবে, পাখিরা ভয় পেয়ে উড়ে যাবে। এটা হচ্ছে সুন্দর হয়েছে না? জিন্স প্যান্ট পরাই দিছে পুরো এবার। হ্যাঁ, চোখে একটা সানগ্লাস দিয়ে দিলে তো আরো ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই এই কাকতাড়ুয়াটা খুব সুন্দর হবে, ভূতের মতো লাগবে। হ্যাঁ, তো বলছে এরকম পোল্ট্রি থিং, যার গায়ে কোনো শক্তি নাই, জোর নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক কাকতাড়ুয়া, বুঝতে পারছো? এটা হচ্ছে মডার্ন। হ্যাঁ স্যার। আর কাকতাড়ুয়ার উপরে কাক নিজে বসে পড়েছে, আর কি করে সম্ভব তাড়ানো? জেনারেশন স্যার, এখন কাকতাড়ুয়া পরে পাখি থাকে। হ্যাঁ, কাকে আর ভয় পাচ্ছে না, ওরা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। বলছে আবার কি আধুনিক যুগ, হ্যাঁ, যে কাকতাড়ুয়ার উপরে কাক এসে বসে গেছে, তাহলে আর কি করে হবে? মশার কয়েলের উপরেও স্যার মশা বসে না? হ্যাঁ, মশার কয়েলের উপর মশা বসে গেছে যে জেনারেশন। তাহলে মানুষ ফাঁকিবাজি দিয়ে দিতে কোথায় গিয়ে দাঁড়াইছে, যে বিষেও কাজ হচ্ছে না। হ্যাঁ, বিষের মধ্যেও ভেজাল, যে 2 বোতল খায়ও মনে হচ্ছে পানি খাইলাম। তো যাই হোক, তাই বলছে
অ্যান এইজড ম্যান ইজ বাট আ পল্ট্রি থিং, আ ট্যাটার্ড কোট, ছেঁড়া ছোটো একটা কোটের মতো, যেটা কিসে রাখা হয়েছে, আপন আ স্টিক, যেটা ওই কোটটাকে ওই স্টিকের উপর টাঙিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, শুধু মানে কি, শুধু এর ভিতরে কি হচ্ছে, আনলেস সোল ক্ল্যাপড ইটস হ্যান্ড অ্যান্ড সিং অ্যান্ড লাউডার সিং ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস। হ্যাঁ, শুধুমাত্র কি, শুধু এখানে সোলটা নাই। ব্যাপারটা হচ্ছে কি, কাকতাড়ুয়াতে সোল থাকে না, আর আমাদের মানুষের মধ্যে কাকতাড়ুয়ার মতোই পোল্ট্রি থিং, ওই স্টিকের উপরে চামড়া। এই ট্যাটার ক্লথ বলতে কি, কাকে বোঝাচ্ছে, চামড়াকে নাকি? আমাদের চামড়া আছে, আর ভিতরে ভিতরে কি হচ্ছে, মাঝে মাঝে সোল হাততালি দিচ্ছে। হ্যাঁ, সোল হাততালি দিচ্ছে আর গান করছে যে আমি এখনো আছি, ঠিক আছে তো, এখনো পালাইনি, বুঝতে পারছো, আমি এখনো আছি, পালাইনি। তাই বলছে সোল ক্ল্যাপ ইটস হ্যান্ডস অ্যান্ড সিং লাউডার সিং, হ্যাঁ, এবং আরো লাউডার করে, হ্যাঁ, ফর এভরি ট্যাটার্ড ইন ইটস মর্টাল ড্রেস। মর্টাল ড্রেস বলতে কি বোঝানো হচ্ছে, মর্টাল ড্রেস কোনটা বলতো? স্যার বডি, আমাদের চামড়া, হ্যাঁ, আমাদের বডি, হ্যাঁ, বডি বলতে পারো খাঁচা, তাই তো। আর স্টিক হলো কি, আমাদের এই যে কঙ্কালের উপরে রাখা। তাই বলছে ফর এভরি ট্যাটার্ড ইন ইটস মর্টাল ড্রেস নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনুমেন্টস অফ ইটস ওন সিগনিফিকেন্স। হয়তোবা এই বয়সে এসে আমাদের কি কোনো স্টাডি নেই, কোনো স্কুল নেই, তাই না, এরকম হয়তো কিছু নেই, বা বিশাল যে ইউথ বয়সে আমরা যেগুলো করে থাকি, হ্যাঁ, দেখো মনুমেন্ট, স্টাডিং মনুমেন্টস অফ ইটস ওন সিগনিফিকেন্স, হয়তো ইয়ং বয়সে আমরা শিক্ষা অর্জন করি, স্বপ্ন দেখি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবি, অনেক স্বপ্ন দেখি, হ্যাঁ, বিশাল বড় হয়ে যাব, বিশাল স্বপ্ন দেখবো, ইত্যাদি ইত্যাদি, সেগুলো হয়তো এখন থাকে না। হ্যাঁ, হচ্ছে নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনুমেন্টস অফ ইটস ওন সিগনিফিকেন্স। স্টাডিং মনুমেন্টস মানে কি, মানে ভাবা, শুধুমাত্র স্মৃতি কাতর হওয়া নাকি? এই বয়সে এসে কি করি আমরা বলো, এই বয়সে এসে কি আমাদের আর কোনো স্বপ্ন থাকে? হ্যাঁ, কোনো মনুমেন্ট গড়ার মতো স্বপ্ন থাকে? থাকে না। ওই পিছনে যেগুলো আমরা করে এসেছি ওইগুলোই তখন আমরা মনে করি, হ্যাঁ, হাতড়াই, হ্যাঁ, সেলিব্রেট করি, তাই বলছে। হ্যাঁ, অ্যান্ড দেয়ার ফর আই হ্যাভ সেলড দ্য সিজ অ্যান্ড কাম টু দ্য হলি সিটি অফ বাইজান্টিয়াম। সুতরাং আমি ওই শহরটাকে ছেড়ে এসেছি। দেখো এখানে কি ইউজ করা হয়েছে শব্দটা, দ্যাট কান্ট্রি অর দিস কান্ট্রি, দ্যাটটা দিস, এখানে কি ইউজ করেছে, দ্যাট ইউজ করেছে। দ্যাট মানে কি, এখন কি ওই শহরে সে আছে না ওখান থেকে বেরিয়ে এসেছে সে, বলো তো? হ্যাঁ, চলে এসেছে। হ্যাঁ, সে বলছে ওই ওই দেশটা বৃদ্ধ মানুষদের জন্য নয়, তার মানে সে এখন চলে এসেছে। কোথায় এসেছে, যে জায়গাটা অন্তত বৃদ্ধরা একটু শান্তি পাবে, সে মনে একটা জায়গাতে চলে এসেছে। সেই জায়গার কোনটা, দেয়ারফর আই হ্যাভ সেলড মানে কি, অলরেডি আমি সমুদ্রতে আছি, অ্যান্ড কাম টু দ্য হলি সিটি অফ বাইজান্টিয়াম, এবং আমি কি করেছি, বাইজান্টিয়ামে চলে এসেছি। যে বাইজান্টিয়াম, এখন এটা কি সিম্বলাইজ করতে পারে বলো তো? এই বাইজান্টিয়াম মানে কি, হয়তো পরকালকে নির্দেশ করতে পারে, পারি কি না? যে আমি আর ওই দেশে নেই, ঠিক অনেকটা থার্ড ইয়ারে পড়েছিলাম আমরা, থার্ড ইয়ারে তো, সরি, তোমরা তো ফোর্থ ইয়ারের, এখনও ভাবতে পারছি না যে তোমরা ফোর্থ ইয়ারের। হ্যাঁ, ওই যে কি টিথনাস পড়েছিলাম না, টিথনাস, ওই যে দেশ, হ্যাঁ, পৃথিবী, হ্যাঁ, ওইরকম সেই পৃথিবী ছেড়ে চলে এসেছি। এখন আমরা সেল করেছি কোথায়, বাইজান্টিয়ামে, দ্য স্যাক্রেড সিটি। হ্যাঁ, এটা অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারে, আইডিয়াল সিটি, মনের কল্পনাকে বোঝাতে পারে, ঠিক একটা জন কিটসের সেই ওড টু নাইটেঙ্গেলের মতো, বা শেলির, হ্যাঁ, ওড টু স্কাইলার্কের মতো, যে আদর্শ একটা দেশকে হয়তো বোঝাতে পারে, আর আদর্শ একটা চিন্তাভাবনার সময়কে বোঝাতে পারে, হ্যাঁ, যেখানে মানুষ গেলে অন্তত একটু শান্তি পাবে, এরকম জায়গাকে। হ্যাঁ, দেখো এই জায়গায় বলছে, হ্যাঁ, এই জায়গায় বাইজান্টিয়াম ইজ দ্য সিম্বল অফ দ্য আইডিয়াল অ্যাস্থেটিক অ্যান্ড ট্রান্সফর্মড এক্সিস্টেন্স। হ্যাঁ, আসলে কোন এক্সিস্টেন্স সেখানে কবি তিনি ক্লিয়ার করেননি, এটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আমরা কল্পনায় অনেক কিছু ভাবতে পারি। হ্যাঁ, বলছে অ্যান্ড সাজেস্ট আ ফার অফ আনফ্যামিলিয়ার সিভিলাইজেশন হোয়ার আর্ট ইজ ফর ওন শেক অ্যান্ড হুজ রিলিজিয়ন ইজ অ্যান এক্সোটিক ফর্ম। রিলিজিয়ন কি, আমার ধর্ম এখন যার যার ধর্মতে ইহকাল পরকাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বোঝাতে পারে। তার বলছে ও সেই স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার। তাহলে বলছে, তাহলে কি সে অলরেডি চলে এসেছে বাইজান্টিয়ামে, এসে দেখে কি সেজেরা দাঁড়িয়ে আছে। সেজ মানে কি বলো তো, হু আর দ্য সেজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেজ? সাধু স্যার, সেজ অর্থ। হ্যাঁ, ওই যে ধার্মিক ব্যক্তিরা, সাধুরা নাকি,
সেইজ নাকি খাবার দেখাচ্ছে নাকি, এই যে হ্যাঁ, সেইজ ক্যান রেফার টু আ প্রোফাউন্ডলি ওয়াইজ পারসন অফেন ওয়ান রেসপেক্টেড ফর দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড জাজমেন্ট, বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স এবং জাজমেন্টের জন্য বিশেষভাবে মানে ন্যায় বিচার, ধার্মিক ধর্ম এইগুলোর জন্য যারা বিখ্যাত তাদেরকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাই কি বলছে দেখো, ও সেইজেস স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার, তাহলে গডস হলি ফায়ার, তাহলে এটা দিয়ে কী নির্দেশ করছে? আসলে স্বর্গকে নির্দেশ করছে না অনেকটা, বলো, যে যেখানে গড আছে, গডের হলি ফায়ার জ্বলছে, তার চারিপাশে সেজেরা দাঁড়িয়ে আছে। অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অফ আ ওয়াল কাম ফ্রম দ্য হলি ফায়ার। তোমরা ফোর্থ ইয়ারে তোমাদের একটা আছে, স্টোরি আছে, ইয়াং গুডম্যান ব্রাউন, ওখানে এরকম একটা দেখবা যে দেখে মনে হচ্ছে কি অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অফ আ ওয়াল, হ্যাঁ, তাহলে সেজেরা দাঁড়িয়ে আছে কেমনভাবে? অনেকটা মানে কি বলবো, দেখো একটা ইমেজটাকে আনা যায় কিনা, অনেকটা আমরা ওই যে থার্ড ইয়ারে পড়েছিলাম না তোমার ফ্রালিপলিপি পড়েছিলাম, ফ্রালিপলিপি, হ্যাঁ, ডাব্লিউবি ইটসের এই জালবিএস বলতেছি, রবার্ট ব্রাউনিংয়ের, ওখানে তার কাজ কি ছিল দেখো, এই যে এরকমভাবে আমরা একটু ইমেজটা যদি দেখি, এই যে দেখছো মোজাইকে যেমন হলি সেইজদেরকে এভাবে, হ্যাঁ, গোল্ডেন সুতা দিয়ে তৈরি করে দেওয়ালে, হ্যাঁ, তাকে এরকমভাবে অঙ্কন করা হয়, হ্যাঁ, বিভিন্ন চার্চে, হ্যাঁ, বা বিভিন্ন ধর্মীয় কেন্দ্রগুলোতে কি করা হয়, এইভাবে যারা হচ্ছে নবী বা হচ্ছে জ্ঞানী বা সেইন্ট তাদের ছবি কিন্তু এভাবে দেওয়ালে অঙ্কন করা হয়। হ্যাঁ, তো সে যখন বা আমাদের স্পিকার যখন বাইজেন্টিয়ামে পৌঁছালো, দেখা যাবে, ও বাবা, কি দেখা যায়, এগুলো দেখা যাচ্ছে একটু হলেও? জি স্যার, জি স্যার। এই যে দেখছো আমরা যদি পাহাড়পুর বা হচ্ছে মহাস্থানগড় বা ময়নামতিতে যাও, দেখবা যে অনেক ওদের ওই বিল্ডিংয়ে ওই মাটির টেরাকোটা দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি বানানো আছে না তৎকালীন সময়ের মূর্তি। হ্যাঁ, তো ওই রকম এখানে ঠিক ওরকম একটা সেন্স বোঝাতে ব্যবহার করছে যে যখন তিনি বাইজেন্টিয়ামে পৌঁছালেন, তিনি দেখলেন কি ঠিক দেওয়ালে গোল্ডের মোজাইক করে সেজদেরকে যেমন দাঁড়িয়ে থাকতে দেখা যায়, এখানেও যেন হলি ফায়ারের চারপাশে, মানে গড হচ্ছে মাঝখানে, বিশেষ করে খ্রিস্টান বা মুসলিম বা ইসলামে গডকে মানে আগুনের একটা মূর্তি বলা হয়েছে, তাই না? আগুন মানে গডকে কেউ সহজে কোনো নবীও চোখে দেখতো না, ঠিক আছে? তো তারা কি দেখতো? আগুনের একটা কুণ্ডলী বা বিশাল আলো বা লাইট, সেটাকে গড বলা হচ্ছে। তো ওই গডের এই হলি ফায়ারের চারপাশে কি হচ্ছে? সেজেরা দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে দেখলো। মানে কি দেখলো এখানে? তার মানে কি? তার মানে এই রাজ্যে বা এই শহরে সবাই কি করে? তাদের একটাই কাজ, কি কাজ বলো তো? তাদের একটাই কাজ হচ্ছে কি? হ্যাঁ, ধর্মচর্চা। হ্যাঁ, ধর্মচর্চা করা। হ্যাঁ, গডের জন, এই যে দেখো বিভিন্ন ধর্মীয় মানুষেরা এভাবে তাদেরকে অঙ্কন করা হয়েছে। হ্যাঁ, ওকে, তো যাই হোক, তাই বলছে কাম ফ্রম দ্য হলি ফায়ার, দেখো, পার্নি ইন আ জায়ার অ্যান্ড বি দ্য সিঙ্গিং মাস্টার অফ মাই সোল। হ্যাঁ, তাহলে এই জায়গাটুকু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কি বলে দেখি। সবাই কোথা থেকে আসছে? কাম ফ্রম মানে কোথা থেকে আসা, না? দেখো, দেখো এখানে কি বলছে? দ্য লাইন মিনস দ্য স্পিকার ফিলিং aged and out of place desire spiritual guidance from wise and holy figures. He envisions them as part of a mosaic purified by fire and spiraling down like spinning top to instruct his soul. He seeks to transcend the physical world and find spiritual enlightenment
ইন দ্য বাইজেন্টিয়াম, মানে এখানে যেটা বলতে চাচ্ছে দেখো, ও সেজেস স্ট্যান্ডিং ইন দ্য, এটা মানে কি, দ্য স্পিকার অ্যাড্রেসেস ওয়াইজ অ্যান্ড হলি মেন, যাদেরকে সেজ বলা হচ্ছে, হু আর ডেপিক্টেড অ্যাজ বিং উইদিন গডস পিউরিফাইং ফায়ার, তারা যেন গডের পিউরিফাইং ফায়ারের পাশে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে পিউরিফাই করা হচ্ছে, মাস লাইক ফিগার্স ইন আ মোজাইক। তার বলছে কি, অ্যাজ ইন দ্য গোল্ড, এটা তো বোঝা হলো, কাম ফ্রম দ্য হলি ফায়ার, তারপরে সে হলি ফায়ারে তাদেরকে কি করা হলো, স্পিরিচুয়ালি পিউরিফাই করার পর তাদেরকে নিয়ে দেখো, পার্নি ইন আ জায়ার রেফার্স টু আ স্পিনিং মোশন লাইক আ টপ উইন্ডিং ডাউন আস, আমরা জায়ার দেখছিলাম না গতদিন, গত ক্লাসে সেকেন্ড কামিংয়ে জায়ার, জি স্যার দেখা হয়েছিল। ওই জায়ারের মতো, হ্যাঁ কি হচ্ছে, কোথায় ছাড়লাম, দেখো বলছে লাইক আ টপ উইন্ডিং ডাউন আ স্পাইরাল, হ্যাঁ টপ উইন্ডিং ডাউন আ স্পাইরাল, মানে উপরের দিক থেকে বা নিচের দিক থেকে তুমি যখন ঘোরাবা তখন ওইটা স্পাইরালের মতো করে নিচের দিকে নেমে আসবে, না হয় উপরের দিকে যাবে, টপ উইন্ডিং ডাউন, হ্যাঁ টপ উইন্ডিং ডাউন, টপ থেকে ডাউন অথবা ডাউন থেকে টপ, এরকমভাবে স্থির থাকবে না এক জায়গায়, কিন্তু গতিশীল হবে, এরকমভাবে দেখছে। দিস ইমেজারি সাজেস্ট দ্য সেজ ডিসেন্ডিং ফ্রম দ্য হলি ফায়ার পারহ্যাপস ইন আ কন্ট্রোলড পারপাসফুল ম্যানার টু অফার দেয়ার উইজডম, হ্যাঁ তা যখন তিনি তাদেরকে ডাকলেন, তারা যেন ওই আগুনের কাছ থেকে পিউরিফাই হয়ে সবাই দলে দলে তাকে কি করতে আসছে, জ্ঞান দিতে আসছে। বলতে দেখো কি করতে আসছে, বি দ্য সিঙ্গিং মাস্টার অফ মাই সোল, তারা যেন আমার সোলের সিঙ্গিং মাস্টার হতে আসছে, মানে কি তারা যেন আমাকে গাইড করবে, তারা আমাকে নিয়ে যাবে গাইড করে সেই জায়গাতে যেখানে গেলে আমি স্পিরিচুয়ালি একটা শান্তি পাবো, তাই তো। তাই বলছে দেখো, দ্য স্পিকার ওয়ান্টস দিস সাইজেস টু বিকাম দ্য হিজ টিচার্স গাইডিং হিজ সোল টুয়ার্ড দ্য স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পারহ্যাপস ইভেন ইমর্টালিটি থ্রু আর্ট অ্যাজ রিপ্রেজেন্টেড বাই দ্য মোজাইক্স। In essence, the speaker is seeking a transformation, leaving behind his decaying physical form and longing for the spiritual artistic immortality offered by Byzantium. He sees the sages as the key to unlocking this transformation. তার মানে কি দেখো, এখানে বলছে কি, তারা হবে কি আমার বডির মাস্টার হবে না, তারা কিসের মাস্টার হবে, আমার হলো তো বি দ্য সিঙ্গিং মাস্টার অফ মাই, মানে আমার হয়তোবা কি ওই যে যে গোল্ডেন আছে, হলি ফায়ার আছে, সেই হলি ফায়ারে তাদেরকে পুড়িয়ে শুধু আত্মাটাকে পিউরিফাই করা হচ্ছে, মনে করে ঠিক এরকম ব্যাপারটা, হ্যাঁ তা বলছে কনজিউম মাই হার্ট অ্যাওয়ে, কনজিউম মাই হার্ট অ্যাওয়ে, সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফাস্ট ইন টু আর ডাইং অ্যানিমেল। যে সোলটা এতদিন কেমন ছিল বলো, যে সোলটা কেমন ছিল এতদিন, সব কিছু চাহিদায় অসুস্থ, হ্যাঁ অসুস্থ, হ্যাঁ সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফাস্টেড, দেখো ফাস্ট ইন টু আর ডাইং অ্যানিমেল, ডাইং অ্যানিমেল কোনটা আমাদের বলো তো, আমাদের বডিটা কি ডাইং অ্যানিমেল না, যার মৃত্যু আছে নাকি, সোলের কি মৃত্যু আছে বলো, না স্যার সোল ইমর্টাল, তাই সেই ফাস্টিন এতদিন বাধা ছিল সেটা, হ্যাঁ পার্থিব বিভিন্ন ডিজায়ার এসে সিক ছিল, বলছে বলছে ইট নোজ নট হোয়াট ইট ইজ, এবং সে তখন জানতো না এটা কি, অ্যান্ড গ্যাদার্ড মি ইনটু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, তারপরে আমাকে করলো কি সবাই মিলে এই যে গ্যাদার করলো আমাকে, হ্যাঁ এই ইটার্নিটির জন্য, মানে স্বর্গ, বিশেষ করে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ওই কবিতার কথা কি মনে আছে, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, মনে আছে, জি স্যার। ইটার্নিটি বা ইমর্টালিটি না, জি দেখ কি বলছে, সেখানে হয়তো মিনিংটা নাই, ওকে যাই হোক, তাহলে মিনিংটা থাকলে ভালো হতো, সেখানে দেখি কি বলে, আচ্ছা যাক এখানে এখানে তো আছেই নিচে, ওকে তা বলছে কনজিউম মাই হার্ট অ্যাওয়ে, আমার হার্টটাকে একদিন কনজিউম করে ফেলছিল, সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফাস্ট ইন টু আর ডাইং অ্যানিমেল, কিন্তু এটা জানতো না এটা কী জিনিস, ইট নোজ নট হোয়াট ইট ইজ, অ্যান্ড গ্যাদার মি ইন টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, এটা দিয়ে হচ্ছে হিয়াক্স টু দেখো বার্ন অ্যাওয়ে হিজ হার্ট হুইচ ইজ ফিল্ড উইথ প্যাশন, মানে কি সে এই যে ও সেই যারা এসেছে তাদের হার্টকে যেমন পিউরিফাই করা হচ্ছে আগুনে পুড়িয়ে, তেমনি তাকে কি করতে হবে, ওই সকল ডিজায়ার সবগুলোকে পুড়িয়ে তার আত্মাটাকে পিউরিফাই করতে হবে, বলছে হি আস্কস দেম টু বার্ন অ্যাওয়ে হিজ হার্ট হুইচ ইজ ফিল্ড উইথ প্যাশন অ্যান্ড টাইড টু আর ডিকেইং বডি, ওই যে হ্যাঁ ডিকেইং বডি, মানে কি এখানে কোনটা বলছে, ডিকেইং বডি ডাইং অ্যানিমেল না, হ্যাঁ দ্যাট ডাজ নট রিকগনাইজ ইট স্পিরিচুয়াল নেচার, যে বডিটা এতদিন এই
আত্মাটাকে চিনতে পারেনি, ইট নোজ নট হোয়াট ইট ইজ, হ্যাঁ, বুঝতে পারেনি। হি ওয়ান্টস টু বি লিফটেড ইন টু দ্য ইটার্নাল ওয়ার্ল্ড অফ আর্ট অ্যান্ড স্পিরিট। তারপরে একসময় পুড়িয়ে পিউরিফাই করে কী করতে যাচ্ছে, গ্যাদার মি, মানে আমাকে নতুন করে তৈরি করো, ক্রিয়েট মি ইন টু দ্য আর্টিফাইস অফ ইট, তারপরে আমাকে ইটার্নাল করে ফেলো। তারপরে এই চিন্তা ভাবনাগুলো কি ইয়ং বয়সে আসবে? বলো, ইয়ং বয়সে কি এগুলো আসবে কখনো? না স্যার। আসবে না না। স্যার। মৃত্যু নিয়ে, এগুলো নিয়ে কখনোই আমাদের মাথায় আসবে না। তারপরে কি বলছে দেখো, এখানে যদি আমরা একটু দেখি শেষের দিকে, দেখো, দ্য লাস্ট হাফ অফ দ্য থার্ড স্টেঞ্জা কন্টিনিউজ দিস থট বাই অ্যান্ড ফার্স্ট ইন টু আর ডাইং অ্যানিমাল, হি মিনস দ্যাট হিজ হার্ট ইজ টাইড টু আর ডাইং বডি অ্যান্ড ডাজ নট নো অর কম্প্রিহেন্ড ইটস রিয়েলিটি। By sick with desire, he means that his heart is sick as it is full of dross of earthly desires. The speaker admits here that he feels lost and sick with desire. তারপর কি বলছে, the ostracizing he experienced in his former home has sickened his heart. মানে ফরমার হোম কোনটা বলো তো? আগের কান্ট্রি। আগের কান্ট্রিটা কি ছিল? আমার হার্টকে পুরো অসুস্থ করে তুলেছিল। সেটা কি? পৃথিবী? পৃথিবী না, বলো তো? পৃথিবীতে কি আমাদের হার্ট কি মুক্ত? জি স্যার। বলো, সব সময় কোনো না কোনো আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই যে পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, চাকরি করব, মানে কি সবসময় একটা আকাঙ্ক্ষা, তারপরে বিয়ে শাদী হওয়া, তারপর সন্তান হওয়া, সন্তানকে মানুষ করা, তারপর সন্তানের বিয়ে দেওয়া, তারপর নাতিপুতির মুখ দেখা, দেখতে দেখতে 10 দিন মোটামুটি মাটির তলে, নাকি? এই তো সিক উইথ ডিজায়ার, যে ডিজায়ারের কোনো মানেই হয় না। অ্যান্ড হি ইজ বেকিং দ্য ওয়াইজ সেজেস টু ক্লিনজ হিম, ক্লিনজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আগুনে পুড়িয়ে তাকে পিউরিফাই করা। হি বেগস ফর ইমর্টালিটি, লঙ্গিং টু লিভ অ্যান্ড বি অ্যাপ্রিসিয়েটেড ফর এভার। Moreover, the poet has yet not been able to get rid of his sensual desires, which is still clinging to him. মানে ওই যে এখনো মাথায় আছে ওগুলো, হ্যাঁ। He and an aged man on the verge of death. এই যে একটা কবিতা যে আমরা পড়েছিলাম, হাউ ডু আই লাভ দি, এটা কোন বয়সের কবিতা হতে পারে? ইয়ং বয়সের অথবা ওল্ড বয়সের? বলো, হাউ ডু আই লাভ দি। হ্যাঁ, সে যাচ্ছে কি মৃত্যুর পরেও আমি তোমাকে এর চেয়ে আরো বেশি ভালোবাসবো। আরে বাবা, তুমি মৃত্যুর কথা ভাবলে ওসব কথা মনেই থাকবে না, নাকি? হ্যাঁ, কে কার কোথায় ছিল সব কথা কি মনে থাকবে? মৃত্যুর পর কিচ্ছু মনে থাকবে না। তাহলে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কত কিছু চিন্তা করি, কত কিছু ভাবি। তাই বলছে, হি অ্যান এজড ম্যান অন দ্য ভার্জ অফ ডেথ is unable to understand his reality. Only those sages can purge his heart of all impurity and give him the permanence that great objects of art possess. এটাকে আমরা একটা ভিজন বলতে পারি, সেই ওড টু দ্য নাইটিঙ্গেল বা হচ্ছে ওড টু স্কাইলার্কের মতো একটা আদর্শ বিষয়কে আমরা হয়তো চিন্তা করছি, ভাবছি, কল্পনায় ডাকছি, হয়তো এর কোনো বাস্তবতা নেই, অথবা এটা কোনো মৃত্যু এবং পরকালকে নিয়ে বলা হতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবে বিষয়গুলোকে কিন্তু আমরা এখানে সিম্বলাইজ করতে পারি। তাই বলছে ওয়ান্স আউট অফ নেচার, কি ঠিক আছে তো? মিস হয়ে গেল? আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তাই বলছে এখানে কালার করা হয়নি তো একটু, তাই ভাবছি এটা আবার কোথায় গেল। আচ্ছা, তারপর কি বলছে, ওয়ান্স আউট অফ নেচার আই শ্যাল নেভার টেক মাই বডিলি ফর্ম ফ্রম অ্যানি ন্যাচারাল থিং। হ্যাঁ, একবার যদি আমরা নেচার থেকে বেরিয়ে যাই, একবার যদি আমাদের সোল বডি থেকে বার হয়ে যায়, আর কি আমরা সেখানে ফিরতে পারো? বলো। না স্যার, সম্ভব না। আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে। তাই বলছে ওয়ান্স আউট অফ নেচার আই শ্যাল নেভার টেক মাই বডিলি ফর্ম ফ্রম অ্যানি ন্যাচারাল থিং। কোনো ন্যাচারাল থিংয়ের মাধ্যমে আমরা আর আমাদের বডির শেপটা পাবো না। বাট সাচ আ ফর্ম অ্যাজ গ্রেশিয়ান গোল্ডস্মিথ মেক অফ হ্যামার্ড গোল্ড অ্যান্ড গোল্ড এনামেলিং টু কিপ আ ড্রাউজি এম্পায়ার অ্যাওয়েক। কিন্তু তারপরেও মনে আছে ওজিমান্ডিয়াসের কথা, কবিতার কথা? জি স্যার। হ্যাঁ, তারপরেও মানুষ করে কি বলো? স্যার মূর্তি বানিয়ে হ্যাঁ, নিজের নিজেকে ঐশ্বর্য দেখানো যে জাহির করে জাহির মানুষের করতে বা কাছে। চিরস্থায়ী করতে চায়, নাকি নিজেকে? তো এরকম আমিও চাচ্ছি এরকম যে বাট সাচ আ ফর্ম অ্যাজ গ্রেশিয়ান গোল্ডস্মিথ মেক। গ্রেশিয়ান যে গোল্ডস্মিথ আছে, কামারের আছে, যেগুলো তৈরি করে বিশেষ করে হ্যামার্ড গোল্ড, তাই তো, গোল্ড পিটিয়ে, অ্যান্ড গোল্ড এনামেলিং, এবং অথবা কোনো পাথরের ইয়ার ওপর গোল্ডের, হ্যাঁ, যে এনামেলিং দিয়ে বা মানে প্রলেপ দিয়ে কি করে, টু কিপ আ ড্রাউজি এম্পায়ার অ্যাওয়েক। কি করে মানুষ? যে একটা ড্রাউজি এম্পায়ার মানে কি, যে এম্পায়ারের বয়স হয়ে গেছে, যে হয়তো এখন তার আর সেই বয়স নেই,
তারপরও তারা এরকম গোল্ড দিয়ে বানিয়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তারা কি থাকবে বেশি দিন বলো? ওজিমান্ডিয়াসের মতো না স্যার, সময়ের সাথে সাথে ও মূর্তিও শেষ হয়ে যাবে। আমাদের দেশেও তো কি কি হলো বলো? সেম কাহিনী স্যার। হ্যাঁ, সব ধ্বংস হয়ে গেল একদম ওজিমান্ডিয়াস না। ওজিমান্ডিয়াসের মতো সারা দেশ খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। স্যার আছে স্যার, এখনো স্যার গোপালগঞ্জের ওদিকে ওই এখনো আছে স্টিল এখন দিয়ে। থাকবে কিছু কিছু দুই একটা এখনো থাকবে, রেখে দেওয়া হয়েছে বা রাখতেছে সেই অনুসারে। কিন্তু যে ঘটনা ঘটলো এটা কি একটা বড় ধরনের অপমান না? এরকমটা সারা বিশ্বের আর কোনো পৃথিবীতে ঘটেছে? আর কোনো জায়গায় ঘটেছে এরকম বলো? মনে হয় না স্যার। হুম। জি না স্যার। হ্যাঁ, এমনি ঘটেছে স্বৈরাচারীদের ঘটেছে, আসাদের ক্ষেত্রে ঘটেছে, হ্যাঁ, কিন্তু ওরা তো আর দেশের ছিল তো সেটা না। প্রথম হয়েছে, কিন্তু এইভাবে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে এরকম ভাবে করি কি আমরা গোল্ড পিটিয়ে মূর্তি বানিয়ে দুর্বল ড্রাউজি এম্পারারকেও আমরা জাগিয়ে রাখার চেষ্টা করি। or set upon a golden bow to sing to lords and ladies of Byzantium। অথবা আমরা করি কি set upon a golden bow, অথবা অথবা আমরা করি কি গোল্ডেন বাউ মানে কি গোল্ডেন একটা গাছ বানাই, তাই তো, ট্রি বানিয়ে তার উপরে যে 2-4টা পাখি তৈরি করি, দিয়ে দেখায় যে পাখি যেন এখনো গান করছে। হ্যাঁ, তাই হচ্ছে টু সেট আপন আ গোল্ডেন বাউ টু সিং দ্য লর্ডস অ্যান্ড লেডিস অফ বাইজেন্টিয়াম। যে পাখি কি করবে? লর্ড এবং লেডিসদের নিয়ে গান করবে, মানে তাদের প্রশংসা করবে, তাদের ইতিহাসকে বর্ণনা করবে। অফ হোয়াট ইজ পাস্ট, পাসিং অর টু কাম, কি ঘটেছে, কি ঘটছে আর ভবিষ্যতে কি আসবে, এইগুলো নিয়ে মানুষ কি করে। ঠিক অনেকটা এলিজি আমরা পড়লাম না, এলিজি রিটার্ন আ কান্ট্রি চার্জিয়ার্ড। জি স্যার। ওখানে কি করা হয়? মানুষ বলাচ্ছে না যে জি স্যার। মানুষ মূর্তি বানায়, তারপরে মানুষ ওই যে ছাই হাঁড়িতে করে বা একটা পাত্রে করে রেখে দেয়, যে যদি কখনো তার সোলটা আবার ফিরে আসে তার বডিতে। এই আশায় কি কেউ করে বলো? বা যতই আমরা তার মূর্তি বানাই, যতই তার প্রশংসা করি, তার ফিরে যাওয়া যে আত্মা, সে কি আর তার বডিতে ফিরে আসবে বলো? আসবে? না স্যার। আসবে না। তো ঠিক এরকম ব্যাপারটা এখানে দেখানো হয়েছে যে এই যে মনে করো একবার যদি মারা যায়, একবার যদি আমার ন্যাচারাল বডি থেকে আমার স্পিরিটটা বার হয়ে যায়, আমি যত চেষ্টাই করি না কেন, সে গোল্ডস্মিথ দিয়ে মূর্তি বানায় রাখি, আর বিভিন্ন পাখি, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিকরা ওরা যদি ওদের প্রশংসা গীত বানিয়ে তাদের হিস্ট্রিকে মানে প্রচার করেও যদি ধরে রাখতে চেষ্টা করে, তাও কি ধরে রাখতে পারবে বলো? না স্যার, আলটিমেটলি আর ইট কিছু উইল করার থাকবে না। কাম টু এন্ড। হ্যাঁ, এটা জাস্ট তখন তো এত কিছু, এই ক্ষণস্থায়ী জীবনটা ভেবেও এই আমাদের মতো বৃদ্ধ মানুষকে পৃথিবীতে কেউ যত্ন করে না, কেউ মানে কি করে না বলো, খেয়াল করে না, বা আমাদের জন্য কেউ ভালো একটা সুন্দর পরিবেশও রাখে না। কারণ কি ইয়ং অবস্থায় সবাই যার যার মতো পৃথিবীটাকে এনজয় করে মাত্র। কি বুঝতে পেরেছ? জি স্যার। তা বলছি দেখো জি এখানে, স্যার। বিশেষ করে এখানে ইন দ্য ফোর্থ স্টেঞ্জা দ্য স্পিকার মেক্স হিজ প্রোনাউন্সমেন্ট, হি ওয়ান্টস টু ফরগো হিজ বডি অ্যান্ড লিভ ফর এভার, ইমর্টালাইজ দ্য ওয়ে দ্য গ্রিকস উড হ্যাভ ইন্টেন্ডেড। হ্যাঁ, তিনিও হতে চান। থ্রু দিয়ার আর্ট হেয়ার দ্য poets presents his dislike for the physical and sensual life in Ireland. In the second stanza he talks about, দেখো, what of spiritual life the poet would lead in the golden city of Byzantium, and the third stanza is addressed to the sages of Byzantium to make his soul purged of all remaining sensuality. But in the last stanza of the poem the poet says what kind of form he would like to be, to born in his rebirth. তাহলে পরবর্তী সময়ে কেমন বডি হতে হবে? এরকম গোল্ডেন বডি হলে ভালো হবে, যার কোনো মানে কি বলবো শেষ নেই, হয়তো অনেক দিন টিকে থাকবো। তো যাই হোক, এভাবে দেখানো হয়েছে কবিতাটা। আলটিমেটলি এটা দিয়ে তাহলে আমরা কি বুঝলাম বলো? এই কবিতাটা দিয়ে আসলে কি বোঝাতে চাইলো বলো তো? কোথায় গেল? আচ্ছা দেখো,
দেখো এখানে কি বলছে, অনেকগুলো থিমেটিক আইডিয়া কিন্তু চলে আসবে। হ্যাঁ, কি বলছে, বলছে সেলিং টু বাইজেন্ট দ্য ওল্ড এজ অ্যান্ড মর্টালিটি, তাই না, দ্য পাওয়ার অফ আর্ট অ্যান্ড দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য নেচার অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। কোনটা আদর্শ বলো, ন্যাচারাল ওয়ার্ল্ড আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, কোনটা আমাদের কাছে আদর্শ? চিরস্থায়ী কোনটা বলো? চিরস্থায়ী স্যার স্পিরিচুয়াল। হ্যাঁ, স্পিরিচুয়াল, তাই তো। হ্যাঁ, the poem uses the journey to Byzantium, a city rich in artistic and cultural history, as a metaphor for the speaker desires to transcend the limitation of his aging body and find a form of eternal life through art. ঠিক সেকেন্ড ইয়ারে সে জন কিটসের কবিতার মতো। হ্যাঁ, আমি কি হতে চাই বলো? ওড অন আ গ্রীষ্মার আর্ন আছে না, ওড অন আ গ্রীষ্মার আর্ন পড়েছিলাম সেকেন্ড ইয়ারে আমরা। ওরা যেমন ইমমর্টাল, হ্যাঁ, তাদের যে মূর্তি করা হয়েছে তারা সেরকম স্থির অবস্থায় আছে, তাদের ক্ষয় নেই, হ্যাঁ, তাদের দুঃখ কষ্ট নেই, তারা সেই চিরস্থায়ী ইউথ ভোগ করছে। এরকম আর্টের মাধ্যম দিয়েও হলেও কবি মানে আমাদের স্পিকার চাচ্ছেন কি, যে তিনি যেন ইমমর্টালাইজ হন আর্টের মাধ্যম দিয়ে হলেও। ওই জন্য না গোল্ডেন বডি বানিয়ে, গোল্ডেন মূর্তি বানিয়ে, যেমন করে এম্পায়ারদের জন্য বানানো হয়। কারণ কি, একবার সোল বেরিয়ে গেলে সেটা দিয়ে তো সেটা আমরা তো আর ন্যাচারাল বডিতে আর তাকে ঢোকাতে পারবো না, তার মানে আমি শেষ। কিন্তু অন্তত সোল নেই, কিন্তু অন্তত বডিটা তো আছে, সেই বডি অন্তত আমাকে পৃথিবীতে কিছুদিনের জন্য হলেও কী করতে রাখবে, আমাকে মানুষের সামনে জীবিত মতো করে রাখবে তো, নাকি? যে ড্রাউজি এম্পায়ারকে অ্যাওয়েক করে রাখা হয় মূর্তির মাধ্যম দিয়ে, তো এরকম করে হয়তো আমাকে রাখতেও পারি, আমিও বেঁচে থাকতে পারি পৃথিবীতে এরকম। কিন্তু সেটা কি সম্ভব বলো? সেটাও কি ক্ষণস্থায়ী হবে না? জি স্যার, শুধু আর্টের মাধ্যমেই দেখা যায় একজন পার্মানেন্স। হ্যাঁ, তাই বলছে অনেক ওল্ড এজ সম্ভব যে ভিতরে the poem directly confronts the speaker's aging and the physical decay associated with it. He feels alienated from the youthful world and seek a different kind of existence. The power of art, হ্যাঁ, বিশেষ করে বাইজেন্টিয়াম দিয়ে মেটাফরিক্যালি আর্টকে নির্দেশ করা হচ্ছে, যে অন্তত হয়তো ওই যে ইমমর্টাল কি বলে ওটা, আইডিয়াল ওয়ার্ল্ড অফ হ্যাঁ পার্মানেন্স, এটাকে ধরা হচ্ছে যে আর্ট এটা হচ্ছে কি পার্মানেন্স অর্জন করতে পারে, তাই সে আর্টের মাধ্যমে আমরা পারলে নিজেকে যেখানে সেটা বলবে আর কি। হ্যাঁ, আর্ট, পার্টিকুলারলি ক্লাসিক্যাল আর্ট ফাউন্ড ইন বাইজেন্টিয়াম ইজ প্রেজেন্টেড অ্যাজ মিনস অফ অ্যাচিভিং আ ফর্ম অফ ইমর্টালিটি। বিশেষ করে দেখবা যে বিভিন্ন জাদুঘরে, হ্যাঁ, আমাদের এখন জাদুঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে না, ব্রোঞ্জের তৈরি। বগুড়া, পাহাড়পুর, মহাস্থানগড়, হ্যাঁ, এসব জায়গায় গেলে দেখবা কি যে ওই ব্রোঞ্জের তৈরি যে সকল তৎকালীন সময়ে মূর্তি সেগুলো পাওয়া যায়, এবং সেই মূর্তিগুলো যদি অক্ষত থাকে, তা মূর্তির মাধ্যমে কি সে অন্তত কয়েক হাজার বছর ওইরকমভাবে ইনট্যাক্ট আছে না। হ্যাঁ, তো সেভাবে বলতেছে দ্য স্পিকার এনভিজন হিমসেলফ ট্রান্সফর্ম ইন্টু আ গোল্ডেন বার্ড, দেখো, হ্যাঁ, আ ওয়ার্ক অফ আর্ট দ্যাট ট্রান্সেন্ডস নেচার লাইফ অ্যান্ড সিংস অফ ইটার্নিটি। হ্যাঁ, নেচার লাইফকে ট্রান্সেন্স করে সে অন্তত কী হয়েছে, গোল্ডেন বার্ড হয়ে সে ন্যাচারাল যে ডেথ, সে ডেথের ছোঁয়া থেকে অন্তত নিজেকে দূরে রাখতে পারবে বলে মনে করতেছে, এরকম আর কি। তা বলছে দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ভার্সেস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দ্য পোয়েম কন্ট্রাস্ট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড উইথ ইটস সাইকেল অফ বার্থ, লাইফ অ্যান্ড ডেথ। এটা হচ্ছে কি ন্যাচারাল ওয়ার্ল্ড, তাই না, বার্থ, লাইফ অ্যান্ড ডেথ, এটা হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড। আর অন্যদিকে উইথ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেড বাই Byzantium and its art. The speaker seeks to escape the confines of the natural world and enter a realm of spiritual and artistic permanence. মূল কথা হলো স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন চাচ্ছেন, না বডিলি এক্সিস্টেন্সকে বাদ দিয়ে তিনি চাচ্ছেন স্পিরিচুয়ালি পারমানেন্ট হতে। আর এটা একমাত্র কিসের মাধ্যমে সম্ভব? মৃত্যুর মাধ্যমেই সম্ভব। হ্যাঁ, দ্য জার্নি টু বাইজেন্টিয়াম ইজ অলসো আ জার্নি অফ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। দ্য স্পিকার হোপস টু ফাইন্ড আ হায়ার ফর্ম অফ এক্সিস্টেন্স, ওয়ান নট লিমিটেড, হ্যাঁ, বাই দ্য ফিজিক্যাল বডি। অর্থাৎ the poem explored these themes through vivid imagery and symbolism, using the city of Byzantium as a powerful symbol of artistic and spiritual ideal. এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্য সেকেন্ড কামিং, তাই তো। তারপরে আর কি বললাম জানো আমরা, স্টার 1916, তারপরে লেক আইলস অফ ইসরায়েল। এগুলোর মাধ্যম দিয়ে কি হয়েছে, যে অন্তত সামাজিক অবস্থানগুলোকে, মানে সামাজিক অবস্থান সাথে সাথে আমাদের মৃত্যু, মানে মোটামুটি
সব কিছু বিষয় নিয়ে একটা টাচ দেওয়া হয়েছে সব এই কবিতাগুলোর মাধ্যমে, মানব সামাজিক অবস্থানকে তুলে ধরা হয়েছে। ওকে, তো কি বোঝা গেল কবিতাটা? জি স্যার। আচ্ছা, কত দূর আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে চারটা, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, ইস্টার 1916, দ্য সেকেন্ড কামিং এবং সেলিং টু বাইজেন্টিয়াম। তাহলে চারটা শেষ হয়ে গেল ডাব্লিউ.বি. ইয়েটসের। তাহলে এই চারটা কবিতা আরও ভালো করে তোমরা রিভিশন দিয়ে নিবা, সামারি সহ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই সবগুলো একটু পড়ে নিবা। পড়ে নিয়ে একটা কবিতার সাথে আর একটা কবিতার যে কানেকশন বা হচ্ছে কোন কবিতা দিয়ে কোন থিমেটিক আইডিয়াটাকে ডিসক্রাইব করা হয়েছে এগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়ে নিবা। আগামী দিন আমরা আলোচনা করব হচ্ছে পরবর্তী কবিতা, সেটা হচ্ছে টি.এস. ইলিয়টের দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এটা তারপরে হচ্ছে ওয়েস্টল্যান্ডটা একটু বড় হবে, ওটাতে মোটামুটি 2টা বা 3টা ক্লাস লাগতে পারে ওয়েস্টল্যান্ডটা। আর 26 তারিখ পর্যন্ত যেহেতু তোমাদের প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ইয়েটা দেওয়া আছে, কি শেষ করতে পারবো এই সময়ের ভিতরে বলো তো? জি স্যার, হয়ে স্যার যাবে। আরেকটু আসছে জি স্যার, স্যার, হয়ে পারবো। যাবে স্যার। আচ্ছা, তাহলে যদি সম্ভব হয় 26 তারিখের মধ্যে শেষ করবা। আমরা দখলে 28 বা এর মধ্যে শেষ করে দিয়ে ওটা নিয়ে একটু আলোচনা করে আমরা পরবর্তী নভেলটা আবার দিয়ে দিব। মানে একটু দ্রুত আগাতে হবে এখন, যেহেতু আমাদের সময় এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং যেটা পড়তে হবে সেটা আর দ্বিতীয়বার কিন্তু, হ্যাঁ, ভাবতে হবে কি দ্বিতীয়বার সময় পাওয়ার সুযোগ কি হবে বেশি, যে পরে পড়ে নিব, এরকমটা হবে? না না স্যার। স্যার। হ্যাঁ, হবে না। অতএব যেটা পড়বা সময় দিয়ে একবারে ভালো করে পড়ে ফেলবা। আর আমি এবারে কোশ্চেন আনসারগুলো সে আগের মতো দিয়ে দেবো এবার, আগে থেকেই দয়া করে পড়ে নেবে সবাই। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়, কিছু বলতে চাচ্ছ? স্যার হ্যালো হ্যাঁ, বলো। স্যার, এবার আমাদের যে ইন কোর্সের খাতা সেটা আপনার যে বোর্ডে পাঠাবে, ওইখানে আপনার পাস না হলে তো মনে হয় না ফর্ম ফিল আপ করতে দিবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই জন্য একটু কলেজের সাথে কানেকশন রেখে কি পড়াচ্ছে, কি হচ্ছে, ঠিক আছে তো, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। এবং যেহেতু ইন কোর্সের ডেট দিয়ে দিবে বিশ্ববিদ্যালয় থেকে, যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যে কোনো সময় নিয়ে ফেলতে হবে ভাইবার মতো। হ্যাঁ, যেমন এবার সেকেন্ড ইয়ারে অলরেডি ডেট দিয়েছে। দেখছো মনে হয় তোমরা। জি স্যার। জি স্যার, সেকেন্ড ইয়ার দেখা যায়। হ্যাঁ, এবার আর স্যার আমাদের ক্লাস হয়তো শুরু হবে স্যার ফোর্থ ইয়ারের পরীক্ষা শেষেই, তাই তো? আর তার আগে তো হওয়ার সম্ভাবনা নেই। মানে 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 বুঝলাম না কি জিনিস। ক্লাস তো শুরু হয়েছে অলরেডি। ও, কলেজের ক্লাস তোমাদের কলেজে চলতেছে তাহলে না? ক্লাস তো অলরেডি শুরু হয়ে যাবে, মানে তোমার ফাইনাল কোনো ফাইনাল পরীক্ষা শেষ সব ক্লাসই শুরু হবে। পরের দিন থেকেই পরবর্তী ইয়ার শুরু। তোমার যেদিন থেকে না পরীক্ষা। সেটা তো জানি স্যার, না সেটা তো জানি, কিন্তু কলেজের যে ক্লাসটা আপনাদের কলেজে স্যার শুরু হয়েছে কিনা হ্যাঁ, ফোর্থ আমাদের ইয়ারের, তো শুরু নিউ করে ফোর্থ দিয়েছি। ইয়ারের? আমরা তো এই ঈদের ছুটি বলে একটু ছিল, তাছাড়া তো ওটা তো আমরা ডেট দিয়ে শুরু করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। তাহলে আমাদের কলেজে শুরু হয়নি তো এই জন্য জিজ্ঞেস করলাম। এই হ্যাঁ, তো। সেটা আসলে কলেজ হিসাবে ভ্যারি করে, কিন্তু এটা শুরু করা দরকার, কারণ বড় কোর্স। আসলে আমরাও মানে ওই তালে মিলে চলতে গিয়ে একই রকম হয়ে গেছে আর কি। আমরাও ভেবে নিই যে আমরা ক্লাস করলেই কি না করলেই কি, ছেলে মেয়ে তার মতো করে গুছিয়ে নেবে। বুঝতে পেরেছো? মানে কারো কোনো দায়বদ্ধতার দিক থেকে ঠিক নেই, এটাই হচ্ছে সমস্যা। কারণ আমরা আউটসাইডগুলোকে এমনভাবে তৈরি করে ফেলেছি যেটা আমাদের মানে সমস্যাকে মনে হয় যেন কোনো সমস্যাই না। বুঝতে পারছো? অন্তত শিক্ষার ক্ষেত্রে সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ কি? কারণ সবাই জানে যে ও আউটসোর্সিং আছে, ওর ভিতর দিয়ে স্টুডেন্ট ম্যানেজ করে নেবে, কারো কোনো দায়বদ্ধতার জায়গাটা নেই। বুঝতে পেরেছো? এটা খুব জি খারাপ স্যার। জিনিস, এটা খুবই খারাপ জিনিস, কিন্তু কিছু করার নাই। এই ট্রেডিশনটা ওঠানো খুব কঠিন, তবে উঠাতে পারলে ভালো হতো। কারণ এটা শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি করতেছে।
বুঝতে পারছো? শিক্ষাক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি করতেছে। কী ধরনের ক্ষতি জানো? কোয়ালিটেটিভ এডুকেশন হচ্ছে না, কোয়ান্টিটিভ হচ্ছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতেছে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না। কেন হচ্ছে না বলো দেখি। জি স্যার। যে মনে করো এই যে স্যার আমরা পড়বো, রিসার্চমূলক পড়াশোনা হবে, স্টুডেন্টদের হোমওয়ার্ক দিব, তারা এগুলো কাজগুলো করবে, এটা কি আমি ফোর্সফুল, এখন যে পরিবেশ আছে শিক্ষা প্রতিষ্ঠানের, এটা দিয়ে কি ফোর্স করা সম্ভব স্টুডেন্টদের? বলো তো। না স্যার, এটা সম্ভব না। আর হ্যাঁ না আমাদের স্যার, অ্যাক্টিভিটি মানে কলেজের যে ফাংশন গুলা, হ্যাঁ সেটা স্যার প্রপার ওয়েতে না। আর আমাদের মানে স্টুডেন্টেরই মানে আগ্রহের জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা তাহলে অনেক আমি পিছিয়ে। যখনই ফোর্স দিব তখন স্টুডেন্টরা ক্লাস থেকে চলে যাবে, গিয়ে তারা কোথাও না কোথাও যেহেতু পাচ্ছে অলরেডি, হ্যাঁ, যেহেতু কোথাও না কোথাও পাচ্ছে, সেখানে তারা জড়িয়ে যাচ্ছে, অতএব ক্লাসরুম ফাঁকা হয়ে যাচ্ছে। অতএব যে প্রক্রিয়ায় শিক্ষা প্রদান করলে কাজ হতো সেই প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে না, এবং শর্টকাট মেথডগুলো ছেলে মেয়ে খুব দ্রুত ধরতেছে। এতে হয়তো কিছু মানুষের মানে অর্থনৈতিক, হ্যাঁ, ইনকামটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ কি, ওই যে যে পরিমাণ পড়াশোনা করলে, যে ডিপলি স্টাডি করলে, যে সিস্টেমে স্টাডি করলে এটাকে ভালো করা যেত, সেটা হচ্ছে না। ওই যে বললাম না যে এত বড় বড় ক্লাস দেখে ছেলে মেয়ে বলো স্যার ক্লাসটা একটু ছোটো হলে ভালো হতো না, বলো যে আপনার ক্লাসগুলো স্যার অনেক বড় বড়। স্যার এই মেন্টালিটিটার জন্যই তো স্যার এই সমস্যা আমাদের। স্যার আমাদের আমরা যে ইংলিশ সাহিত্যে পড়তেছি, ইংলিশ লিটারেচারে পড়তেছি, এমন অনেক অনেক ড্রামা ছিল যেগুলো আমরা পড়ার কথা ছিল বা পড়া উচিত ছিল, আমাদের যেভাবে পড়া ছিল আমরা পড়ি নাই স্যার। যেটা পড়লে আমি জীবনে অনেক কিছু স্যার, শুধুমাত্র পরীক্ষা পাশ করার জন্য পড়লে তো স্যার পড়া যাবে স্যার। আপনি কোশ্চেন অ্যান্সার দিলেন, আমরা পড়লাম, মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম, শেষ। এর বাইরে কিছুই হবে না। কিন্তু এই যে ক্লাসের মধ্যে এমন সিস্টেম যদি থাকতো যে স্যার এমন ভাবে পড়াচ্ছে, আমরা যখন ইন্টারে পড়েছিলাম স্যার আমাদেরকে হ্যামলেটের একটা ওই হচ্ছে ওথেলো, স্যার ওথেলো আমাদের ইংরেজি টিচার, যিনি ওথেলোর একটা মানে লাস্টের যে সিনারিটা সেটা এমন ভাবে বলতেছিল, কিছু কিছু ছাত্র থাকে না স্যার যে হচ্ছে ক্লাসে থাকে না বা ক্লাস থেকে চলে যায়, স্যার এমন টোনে বলতেছিল, এমন ভাবে অঙ্গভঙ্গি গুলা করতেছিল যে ওই ছাত্রগুলাও সেদিন ক্লাসটা করছে স্যার, এবং খুবই এনজয়মেন্টে, কোনো পিন পতন নীরবতার মধ্যে একটা ছিল, এবং ক্লাস শেষে সবাই বলতেছিল যে এত মজা লাগলো ক্লাসটা করে। তো এই জিনিসগুলো যদি স্যার আমাদের যদি আমরা করতে পারতাম স্যার, আমাদের এই অবস্থানটা হতো না স্যার। আর একটা বিষয় স্যার, যারা দায়িত্বশীল অবস্থানে রয়েছে স্যার, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো আছে, আমাদের বিষয়টা এমন হয়ে গেছে স্যার যে ও এটা ভুল, এটা তো এদের হয়েই থাকে, মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে ওটাই তো বলছি। ন্যাশনাল ইউনিভার্সিটি ও এবার এটা এখনো যদি এমন থাকে স্যার, তাহলে আমাদের তো এরকম ভাবেই তো স্যার আগামী 10-20 বছরেও তো স্যার আমাদের কোনো উন্নতি হবে না স্যার। 10-20 কারণ এই বছর যে মানে এই আপনার যে অবস্থা হলে তো ন্যাশনাল, সম্ভব না। হ্যাঁ, ট্রেনের দুটা লাইন, হ্যাঁ, কখনো জি একসাথে স্যার, মিলিত হবে? প্যারালাল লাইন কখনো মিলিত না হয়? স্যার, হবে না তো। তা যে অবস্থা চলছে এখান থেকে তো কখনই হবে না স্যার। কখনোই হবে না। হ্যাঁ, এখান থেকে তো পরিবর্তন। ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিল স্যার, খুবই অ্যাপ্রিসিয়েটেবল, খুবই ভালো অবস্থা, এটা খুবই ভালো উদ্যোগ। এখন রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে দেখেন স্যার, আবার অনেক জায়গা থেকে এরকম, আমি ডেলি ক্যাম্পাসে একটা পড়লাম যে রেজাল্ট দিতে দেরি হচ্ছে, কারণ হচ্ছে মানে রেজাল্টটা মানে ভুল ভাবে এই করছে নাকি, এরকম একটা জিনিস পড়লাম স্যার। তাহলে দায়িত্ব একটা এত বড় একটা ইউনিভার্সিটি, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি, এতগুলো স্টুডেন্টের পড়ে এখানে, সেখানে এই জিনিসগুলোকে কিভাবে স্কোয়ার করে স্যার? এগুলো তো ঠিক না। বা এগুলা দেখা যায় যে খাতা দেখার ক্ষেত্রেও সেম সমস্যা থাকে। আবার হচ্ছে আমাদের যে ইনকোর্স এর মার্ক গুলো, যে এখন এটা তো সামনে হবে, আবার কলেজগুলোতেও স্যার ইনকোর্স এর মার্ক দেওয়ার ক্ষেত্রে টিচাররা শাসায়, আমার হাতে কিন্তু ইনকোর্স এর মার্ক। তো এই জায়গাগুলো যদি ঠিক না হয়, আমি শিক্ষক হিসেবে আমার ছাত্রের সাথে কিরকম, বা শিক্ষকেরই সংজ্ঞা যে কি স্যার, আমি মাঝে মাঝে এটাও ভাবি যে শিক্ষক মানে কি, মানে ইন্টারনাল পলিটিক্স। আমি আমার ডিপার্টমেন্টে এক টিচারের কাছে হাতে কথা বললেই আর এক টিচার এটা কি মনে করবে যে আমার বিরুদ্ধে হ্যাঁ বোধহয় বলতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তো হয়েছে, এই এটা তো হয়েছে। এই জিনিস, এটা তো আমার জি দেখা স্যার, একদম বাস্তব। হ্যাঁ, যে ছেলে মেয়ে আমার সাথে জি কথা স্যার, ওটাই বলতেই আমি ভয় পায়। বললাম স্যার। তো যাই হোক, এগুলো আসলে খুবই তাহলে এই বিব্রতকর পরিস্থিতি, কিছু এগুলো করার কোনো নেই। শেষ হবে না স্যার। যেমন ওই যে বউ শাশুড়ি আর এই সংসার ভাঙার কোনো শেষ নাই, এগুলোর কোনো সমাধান নাই, এটারও কোনো শেষ সমাধান হবে না স্যার। আচ্ছা, এভাবেই চলবে, চলেই আসতেছে, ওকে, আর কি 91 সাল বলার থেকে আছে বলো? চলেই আসতেছে। কিছুই বলার নেই, চলতে থাকো, কিন্তু এখান থেকে নিজেকে একটু গুছিয়ে নাও। স্বার্থপরের মতো কথা বলা ছাড়া তো আর আমার কিছু করার নেই। হ্যাঁ, যে নিজেকে একটু গুছিয়ে নাও, এখানে স্বার্থবাদী হওয়া ছাড়া আর কিছুই নেই, কোনো পরিস্থিতিতে ঠিক করা যাচ্ছে না। তো ঠিক আছে, এখন না তাহলে স্যার, আজকে সম্ভব না স্যার। আজকে এই পর্যন্ত তাহলে রাখতে হচ্ছে। পরবর্তী যে কবিতাটা আছে, দ্য লাভ সং অফ আলফ্রেড জে প্রুফক, এটা আগামী দিন আমরা আলোচনা করব, ঠিক আছে?
আর তোমরা এই 4টা কবিতার ইয়াগুলো আবার একটু পড়ে ফেলো। ওকে স্যার। আর এই নভেলটা বিশেষ করে আজকাল ইয়া করছি না, তোমরা বসে বসে একটু পড়ে শেষ করো। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা। এমনি কারো কোনো কথা আছে? আজকে একটু শেষ করতে হচ্ছে। আচ্ছা, তো যদি কথা না থাকে তো সবাইকে স্যার হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে নতুন ভর্তি হয়েছে তো স্যার, তো অনেক রুলস হচ্ছে আমি জানি না। তো স্যার এই যে আমরা যেমন এই 4টা কবিতা শেষ করলাম, এরপরে কি স্যার আমাদের মানে আমাদের যেমন আমরা যে প্রশ্নগুলো ফেস করি, ব্রিফ, শর্ট, তারপর হচ্ছে ব্রড, এরকম কি স্যার আপনি দিয়ে দিবেন পড়ার জন্য? হ্যাঁ আমি দিয়ে দিব। ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওগুলো আমি দিয়ে দিব, একটা টাইম দিয়ে দিব, ঠিক আছে? তো ওই টাইমের ভিতর পড়তে হবে, পড়ে কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান দিব, সবই বুঝতে পারবে আস্তে আস্তে, সমস্যা নাই। জাস্ট যখন যে পড়াগুলো দিচ্ছি তুমি করতে থাকো। এইটা এখন জি পড়া স্যার, থাকলো ধন্যবাদ। দুইটা, একটা হচ্ছে নভেলটা শেষ করো আগামী ক্লাসের আগেই, আর এই যে 4টা কবিতা পড়ে ফেললাম এর যে শিটগুলো দিয়েছি এবং সাথে সাথে তোমাদের যে বইগুলো আছে একদম ফিনিশ করে ফেলো, কয়েকবার দরকার হলে রিডিং দিয়ে ফেলো, যাতে এটা নিয়ে আর পরবর্তীতে কোনো ঝামেলা না হয়, এবং কোশ্চেন আনসারগুলো করতে গিয়ে যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো এইটা হলো বড় কথা। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজ এ পর্যন্তই, গুড নাইট।